हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमरा एसएलएसटी सोशियोलॉजी 2016 कोश्चेन पेपर निये आलोचना करब। प्रत्येकटा प्रश्नेर उत्तर निये आमरा आलोचना करब एबं एकई संगे एकटा विषय बोले राखा प्रयोजन जे 2016 प्रश्नेर जे मान आमादेर 2025 माने 9 बछरेर ग्यापे जे एकई रकमेर प्रश्न होबे एई धारणाटा जोदि आमरा भेबे निई बा एटा जोदि आमरा भेबे निई ताहले भावनाटा আমার মনে হয় ভুল হবে। অর্থাৎ প্রশ্নের কোয়ালিটি লাস্ট যে মাদ্রাসা সার্ভিস কমিশন হয়েছিল আমার মনে হয় ওই ঠিক অতটা ওই লেভেল বা এর দিক থেকে ডিফিকাল্টির দিক থেকে ওই লেভেলটা ফলো করতে পারে। তো সেক্ষেত্রে এটা খুবই সহজ প্রশ্ন ছিল। কয়েকটা কোশ্চেন অনেকের কনফিউশন ছিল, সেই পার্টগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত পার্টটা বোঝা যাবে। শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যে পিডিএফটা থেকে এটা তৈরি করেছি সেটার কোশ্চেন অর্ডারিংয়ে কিছু সমস্যা ছিল, তার ফলে আমাদের অরিজিনাল যে প্রশ্ন, অনেকের কাছে অরিজিনাল প্রশ্ন আছে, তো সেই অরিজিনাল প্রশ্নের যে প্রশ্নের যে মানগুলো সেটা অনেক ক্ষেত্রে আলাদা হতে পারে। ঠিক আছে, অ্যারেঞ্জগুলো ঠিক আছে। প্রশ্ন আমাদের এখানে যেমন এক নম্বর 2 নম্বরটা ঠিক আছে, মিডিল থেকে কিছু সমস্যা আছে, কিন্তু প্রশ্ন একই প্রশ্ন আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে প্রশ্নের নাম্বারিং প্রশ্নের নাম্বারিংটা একটু ভুল আছে। নাম্বারিংটা যাদের কাছে অরিজিনাল কোশ্চেন আছে একটু কষ্ট করে মিলিয়ে নেবে। সমাজতত্ত্ব একটা বৈদিক বিষয় হিসেবে প্রথম কোথায় আবির্ভূত হয়, এটা আমরা খুব সহজ প্রশ্ন হিসেবে জানি যে ইউরোপে। এবং ইউরোপে এই সাবজেক্ট উৎপত্তির সময় বেশ কিছু ফোর্সেস কাজ করেছিল। আমাদের এই জায়গা থেকে এখন আমাদের জানা প্রয়োজন যে কি কি ফোর্সেস কাজ করেছিল, কি কি ফোর্সেস কাজ করেছিল সোশিওলজির এমার্জেন্সির ক্ষেত্রে, আমরা সেই পার্টটা দেখে রাখতে পারি। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 2, দি পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার লেখা? পজিটিভ ফিলোসফি গ্রন্থ অগাস্ট কোতের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, এটা আমরা জানি। তাহলে এটার উত্তর অগাস্ট কোত। অগাস্ট কোতের আর কি বই আছে, অন্যান্য বইগুলো দেখে রাখা যেতে পারে। অগাস্ট কোত কী কী ধারণা প্রদান করেছেন সেই ধারণাগুলো দেখে রাখা যেতে পারে। ল অফ 3 স্টেজ, সোশ্যাল স্ট্যাটিক, সোশ্যাল ডায়নামিক। ল অফ 3 স্টেজের 3টি স্টেজ দেখে রাখা যেতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তৃতীয়ত, কোনটি সম্প্রদায় আমরা বলতে পারি? নিম্নলিখিত কোনটি সম্প্রদায় বলতে পারি? সম্প্রদায় কোনটা? আমরা গ্রামকে সম্প্রদায় বলি, ভিলেজকে আমরা কমিউনিটি বলি, তাই তো, ভিলেজ কমিউনিটি। তো কমিউনিটির পার্টটা, কমিউনিটির বৈশিষ্ট্যগুলো দেখে রাখা যেতে পারে। কমিউনিটি থেকে প্রশ্ন এসছে, যেহেতু আমরা পার্টিকুলার টপিকের কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে বা কোন কোন বিষয়গুলো কভার করা উচিত সেই পার্টগুলো আমরা প্যারালালি বলে দিচ্ছি। তারপর অগাস্ট কোত থেকে আরও একটা প্রশ্ন এসেছে, অগাস্ট কোতের ক্রমোচ্চতার ধারণায় প্রথম কোনটি? মানে হায়ারার্কি অফ সায়েন্সেস, সেই হায়ারার্কিতে প্রথম কোনটি ছিল? প্রথম কি বলেছিল যে জটিলতার দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ হতে হতে সোশিওলজি এসেছে, কিন্তু প্রথম ছিল কি গণিত, তাই তো। তাহলে 4-এর সি। আচ্ছা, আমি চটপট কিছু অ্যান্সার ছোট করে বলে বেরিয়ে যাব, কারণ যেগুলো খুব ডিরেক্ট কোশ্চেন সেগুলো আমাদের আলোচনার কিছু নেই। যৌক্তিক অযৌক্তিক, লজিক্যাল নন লজিক্যাল কার? এটা আমরা জানি প্যারেটোর একটা গুরুত্বপূর্ণ ধারণা। প্যারেটো থেকে তাহলে প্রশ্ন এসেছে, প্যারেটো দেখতে হবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ধারণা। ডুরখেইমের মতে সমাজ, ডুরখেইমের মতে সমাজ হলো সুই জেনেরিস। এটা ব্যক্তির ক্ষেত্রে কার্যনির্বাহী, ব্যক্তির দ্বারা ব্যাখ্যাত আর মানবিক দৃষ্টিভঙ্গি গঠন। তাহলে এটা কি সুই জেনেরিস? সুই জেনেরিস আমরা কোথায় দেখেছিলাম? সোশ্যাল ফ্যাক্টে, রাইট। তাহলে সোশ্যাল ফ্যাক্টের প্রত্যেকটা বৈশিষ্ট্য মাস্ট দেখে রাখতে হবে। সোশ্যাল ফ্যাক্টের বৈশিষ্ট্য। ভেরস্তেন। তারপরে কোশ্চেন নাম্বার 7, ম্যাক্স ওয়েবারের ভেরস্তেন। ভেরস্তেনের অর্থ কি? ভেরস্তেন কি শব্দ? জার্মান শব্দ। এটা আসতে পারে, অনেক সময় আসে জার্মান শব্দ, এর অর্থ টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বোঝা। বোঝা আর অনুধাবন করা একই জিনিস তো, জানা পর্যালোচনা অনুভব না। তাহলে সঠিক উত্তর অনুধাবন করা। সামরিক সমাজ নির্ভর করে, সামরিক সমাজ নির্ভর করে কিসের ওপর? সামরিক সমাজ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এটা জাতি মানে কাস্ট নয়, এটা হচ্ছে নেশন। নেশনের ওপর, শিল্পোৎপাদনের ওপর, পরিবার না চার্চ? তাহলে সঠিক উত্তর এ, নেশনের ওপর। মধ্যবর্তী তত্ত্বের প্রবক্তাকে? মধ্যবর্তী তত্ত্ব হচ্ছে কি, যেটাকে আমরা ইংলিশে কি বলছি? মিডল রেঞ্জ থিওরি।
মিডল রেঞ্জ থিওরি। মিডল রেঞ্জ থিওরি কার? খুব বিখ্যাত একটা তত্ত্ব, যে তত্ত্বটি প্রদান করেছেন আর কে মার্টন, রবার্ট কিং মার্টন। রবার্ট কিং মার্টনের আর কি কনসেপ্ট? ফাংশন, ডিসফাংশন, ল্যাটেন্ট ফাংশন, ম্যানিফেস্ট ফাংশন, সেলফ ফুলফিলিং প্রফেসি, তাই তো? এগুলো প্রত্যেকটা দেখে রাখতে হবে। ল্যাটেন্ট, ম্যানিফেস্ট, ফাংশন, ডিসফাংশন, তারপর সেলফ ফুলফিলিং প্রফেসি। আচ্ছা, ফুলফিলিং বানানটা বিভৎস ভুল লিখলাম, প্রফেসি। ওকে। কোন সমাজতাত্ত্বিক বলেছিলেন সমাজতত্ত্ব সামাজিক কাজকর্মের অন্তর্নিহিত অর্থ অধ্যয়নের বিজ্ঞান? 10 নম্বরের উত্তর তাহলে কি? এটা সমাজতত্ত্ব সামাজিক কাজকর্ম, মানে এখানে ইংলিশ টার্মটা দেখলেই বুঝতে পারবে, সোশ্যাল অ্যাকশন। বুঝা যাচ্ছে কিওয়ার্ড কি? ম্যাক্স ওয়েবার। ওকে। 10-এর এ। 11 চলে আসলাম, অনুজ্ঞামূলক সমন্বিত সংস্থা কোনটির বাংলা? ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন, আইসিএ। ধারণাটি কে দেন? আইসিএ ধারণাটি ড্যারেন্ডফ, দ্বন্দ্বতত্ত্ব, তাই তো? এবং এখানে ড্যারেন্ডফের আইসিএ এর বেসিক পার্টটা কিন্তু দেখে রাখতে হবে। তারপর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, ইকোনমি অ্যান্ড সোসাইটি, গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। আমরা ম্যাক্স ওয়েবার যখনই পড়ি এই গ্রন্থটা পড়ি, তাই তো? ম্যাক্স ওয়েবার পড়তে গেলে আমাদের এটা পড়তে হবে, ইকোনমি অ্যান্ড সোসাইটি, ম্যাক্স ওয়েবারের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। আচ্ছা, ম্যাক্স ওয়েবারের অন্যান্য গ্রন্থগুলো এখানে দেখে রাখা যেতে পারে। সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তাকে? দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, তাই তো? কে ডেভিস, টিভি বটমর, কার্ল মার্কস, পি সরকিন। তাহলে এখানে কি? ডেভিস অ্যান্ড মুরের হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ফাংশনালিজমের আছে, তো সেক্ষেত্রে এখানে ডেভিসের নামই শুধু দেওয়া আছে। সঠিক উত্তর 13 এ। ভারতের সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি হলো পবিত্র প্রদূষণ, পিউরিটি অ্যান্ড পলিউশন। পিউরিটি অ্যান্ড পলিউশন। ওকে। এই পিউরিটি অ্যান্ড পলিউশনের কথা কে বলেন? এটা কার কিওয়ার্ড? আমরা অত্যন্ত সহজ একটি প্রশ্ন, এটা হচ্ছে লুই ডুমো, 14 ডি। তারপর চলে আসছে ট্যালকাট পার্সন্সের। এই প্রশ্নটি আমরা বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশনেও কিন্তু এসেছে, এমএসসিতেও কিন্তু আমরা দেখেছি। পার্সন্সের সামাজিক ক্রিয়া সামাজিক ব্যবস্থা তত্ত্বে ধারণাগুলিকে সঠিকভাবে সাজান, এবং এই সঠিকভাবে সাজানোর ক্ষেত্রে প্রথমে কোন পার্টটা আসবে? এখানে সাংস্কৃতিক, একটা সামাজিক, একটা ব্যক্তিত্ব ব্যবস্থা আর একটা জৈবিক ব্যবস্থা আছে। তাহলে এখানে মনে রাখতে হবে প্রথমেই আমার চলে আসবে পার্সোনালিটি সিস্টেম, আর পার্সোনালিটি সিস্টেম চলে আসলে আমার হয়ে গেলে আমার অ্যান্সার অপশন সি। ওকে। কোশ্চেন নাম্বার 16, প্রতীকী মিথস্ক্রিয়াবাদী সমাজকে কিভাবে ব্যাখ্যা করেন? সিম্বলিক ইন্টারাকশনিজম, তাই তো? আমি ইংলিশ টার্মগুলো পাশাপাশি রাখতে পারিনি, যেহেতু আমি প্রথম থেকে চেষ্টা করছিলাম আমরা যে ইংলিশটা আলাদাভাবে রাখবো, তো ইংলিশটা আলাদাভাবেই রাখা হয়েছে। তো সেই কারণে এর মধ্যে আমরা ইংলিশ টার্মগুলো জাস্ট বলে দিচ্ছি, কিন্তু প্যারালালি বায়োলিঙ্গুয়াল রাখতে পারিনি। তার জন্য যারা ইংলিশ মিডিয়ামের আছে তাদের একটু অসুবিধা হতে পারে, হ্যাঁ। তো আমি ইংলিশ টার্মগুলো প্যারালালি বলে দেওয়ার চেষ্টা করছি। প্রতীকী মিথস্ক্রিয়াবাদী সমাজকে কিভাবে ব্যাখ্যা করে? কোশ্চেন নাম্বার 16 তাহলে কি হচ্ছে যে এখানে প্রতীকী মিথস্ক্রিয়াবাদী একটা গঠন কাঠামো হিসেবে চলন্ত প্রক্রিয়া, প্রতিষ্ঠান না সম্প্রদায়? তাহলে তারা কিন্তু একটা অনগোয়িং প্রসেস, চলন্ত প্রক্রিয়া হিসেবে দেখেছে। তাহলে অপশন 16 অপশন বি। কুলির মতে, আচ্ছা সিএইচ কুলি বা আমরা কুলেও বলে থাকি, কুলের মতে মূল প্রাথমিক গোষ্ঠী কি? সিএইচ কুলি কার কথা বলেছিল? প্রাইমারি গোষ্ঠীর ভাগ করেছিল তো তিনি, তাহলে তিনি প্রাইমারি গোষ্ঠী হিসেবে কিন্তু পরিবারের কথা বলেন। আমরা জানি পরিবার একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি গ্রুপ। তাহলে এখানে প্রাইমারি সেকেন্ডারি গ্রুপ কে ভাগ করেছেন, অর্থাৎ গ্রুপের যে ভাগগুলো, হ্যাঁ, গ্রুপের যে ভাগগুলো কোন ভাগ কে করেছেন একটু দেখে রাখতে হবে, হ্যাঁ। হারবার্ট স্পেন্সার তার বিবর্তনবাদী প্রকল্পটি পেয়েছিলেন কার থেকে? আমরা জানি হারবার্ট স্পেন্সার কার দ্বারা প্রভাবিত ছিলেন? তিনি বিবর্তনবাদী তত্ত্বের যে অবতারণা করেছেন তার সেটা প্রভাবিত হয়েছিলেন ডারউইন। ওকে, ডারউইন। যৌক্তিকতার লৌহ খাঁচা, আয়রন কেজ অফ রেশনালিটি। ওকে, আয়রন কেজ অফ রেশনালিটি কার? খুব গুরুত্বপূর্ণ। এটাও আমরা জানি যে আয়রন কেজ অফ রেশনালিটি ম্যাক্স ওয়েবার বিউরোক্রেসি বোঝাতে গিয়ে দেখিয়েছিলেন
ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20, কোন তাত্ত্বিক বলেছিলেন সমাজে দ্বন্দ্বের উপযোগিতামূলক গুরুত্ব আছে, মানে দ্বন্দ্বের পজিটিভ দিককে তুলে ধরেছিলেন। আর দ্বন্দ্বের পজিটিভ দিককে তুলে ধরেছিলেন কে? আমরা জানি যে ড্যারেন্ডফ তো বিশেষ করে কর্তৃত্বকে প্রেজেন্ট করেছিলেন, কার্ল মার্কস দ্বন্দ্বকে প্রেজেন্ট করেছিলেন, একটা দ্বন্দ্বকে পরিবর্তনের একটা সূত্র হিসেবে দেখিয়েছিলেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে? লুই কোজার পজিটিভ দিক থেকে দেখিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 21, কোন জোড়াটি সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ নয়? বিচ্ছিন্নতাবোধ কার্ল মার্কস, এটা তো সঠিক। সাংস্কৃতিক বিলম্বন জে.এইচ. মিড, প্রত্যক্ষবাদ অগাস্ট কোত, প্রতিবিম্বিত অহং জেনারেলাইজড আদার সি.এইচ. কুলে। তাহলে এগুলো প্রত্যেকটাই সঠিক। আমরা জানি সাংস্কৃতিক বিলম্বন এটা কিন্তু জি.এইচ. মিড বলেননি, কে বলেছেন আমরা পরে বলবো। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ নয়? সামাজিক বিবর্তন হারবার্ট স্পেন্সার, পবিত্র অগাস্ট কোত, বিনিয়োগকারী শ্রেণী ভিলফ্রেড প্যারেটো, ভার্সেন ম্যাক্স ওয়েবার। তাহলে পবিত্র কে বলেছিলেন? স্যাক্রেড অ্যান্ড প্রোফেন। এটা ধর্মকে আলোচনা করতে গিয়ে কে বলেছিলেন? ইমাইল ডুরখেইম। তাহলে 22-এর অ্যান্সার হয়ে গেল বি, পবিত্রের কথা অগস্ট কোত কিন্তু বলেননি। আচ্ছা, তারপর চলে আসি বাস্তব ক্ষেত্রে সমীক্ষার আগে যে কৌশল প্রয়োগ করা হয়। আচ্ছা, বাস্তব ক্ষেত্রে মানে আমাদের ফিল্ডে যাওয়ার আগে আমরা সেই ফিল্ডে একবার সেই কৌশল প্রয়োগ করে দেখে নিই যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। সেটাকে কি বলা হয়? পাইলট সমীক্ষা, জনসংখ্যা সমীক্ষা, পর্যবেক্ষণ, সাক্ষাৎকার। তাহলে এটাকে বলা হয় পাইলট স্টাডি। পাইলট স্টাডির গুরুত্ব কি? পাইলট স্টাডি করার পর কি হয়, যদি কোনো প্রবলেম ফেস করতে হয় বা গবেষককে, তাহলে সেই অনুযায়ী কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারে। ওকে, সেই কারণে পাইলট স্টাডিটা করা হয়। তারপর হিন্দুদের মধ্যে স্বগোত্রী বিবাহ নিষিদ্ধ কিসের উদাহরণ? আমরা গতদিন আলোচনা করেছিলাম, আমাদের এটা পেইড ক্লাসে আলোচনা হয়েছিল খুব সম্ভবত, যে কাস্ট এন্ডোগামি আর ক্ল্যান এক্সোগামি, অর্থাৎ ক্ল্যানের বাইরে বিবাহ হয় আর কাস্টের মধ্যে বিবাহ হয়। তাহলে হিন্দুদের মধ্যে স্বগোত্রে বিবাহ নিষিদ্ধ, সেটাকে কি বলবো? গোত্র বহির্বিবাহ। ওকে, কেন সমগোত্রের বিবাহ হয় না? তার কারণ মনে করা হয় গোত্র প্রাচীন মুনি ঋষির থেকে উৎপত্তি, সেই মুনি ঋষির নাম অনুসারে গোত্রের নাম হয়। তাহলে একই গোত্র থেকে উৎপত্তি মানে নিকটাত্মীয়, হিন্দু ধর্মে নিকটাত্মীয় বিবাহ নিষিদ্ধ। তারপর কোশ্চেন নাম্বার 25, কে বলেন ভগবান হলেন সমাজের জৈব রূপ? এটা জৈর নয়, হ্যাঁ, জৈব রূপ। তাহলে কোশ্চেন নাম্বার 25 এখানে বলছে জৈব রূপকে দেখিয়েছেন, কিন্তু ভগবানকে এখানে সাসিমো পিচার্ড এরা গবেষণা করেননি বিশেষ করে গড নিয়ে। সেখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইমাইল ডুরখাইম। কোশ্চেন নাম্বার 26, সোসাইটি ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেকেই কনফিউশন হয়। সোসাইটি ইন ইন্ডিয়া আরেকজনও লিখেছেন গ্রন্থ, তার নাম কি? রাম আহুজা। কিছুটা পার্থক্য আছে, বইটার পুরো টাইটেলটা আমার মনে পড়ছে না, তবে কিছুটা পার্থক্য আছে। সোসাইটি ইন ইন্ডিয়া, এখানে তাহলে সঠিক উত্তর ম্যান্ডেলবাম, ডেভিড জি ম্যান্ডেলবাম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সামাজিক স্তরবিন্যাসের রূপ নয়? কোনটাকে সামাজিক স্তরবিন্যাস হিসেবে দেখি না? শ্রেণী, জাতি, লিঙ্গ, ধর্ম। তাহলে এখানে কোনটা সামাজিক স্তরবিন্যাসের রূপ নয়? এগুলো প্রত্যেকটার উপর বেস করে সমাজ স্তরবিন্যাস হয়েছে, কিন্তু ধর্ম সামাজিক স্তরবিন্যাসের কিন্তু রূপ নয়। তাহলে সঠিক উত্তর ডি। কোশ্চেন নাম্বার 28, দ্বন্দ্বতত্ত্বের পথিকৃত কারা? মিড, গফম্যান, এরা তো সিম্বলিক ইন্টারঅ্যাকশনিস্ট, ম্যাক্স ওয়েবার, উইলসন, ডারউইন, ডুরখেইম, জিমেল। তাহলে এখানে সঠিক উত্তর কি? ডারউইন তো বিবর্তনবাদী, ডুরখেইম তো ফাংশনালিস্ট। তাহলে কি হলো? দ্বন্দ্বতত্ত্বের পথিকৃত এখানে একজনকে পেলাম, মার্কসের সঙ্গে ওয়েবার। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন ব্যক্তি মানুষ তার সমাজের সংস্কৃতির শিক্ষা লাভ করে, সেটি কি? খুব সিম্পল, একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে সোসাইটির একজন ব্যক্তি তার সমাজের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির শিক্ষা লাভ করছে। তাহলে এটাকে কি বলবো? এটা সামাজিকীকরণ। খুব সিম্পল, সোশ্যালাইজেশন।
তারপর কোশ্চেন নাম্বার 30, স্ট্যাটাস সেট। স্ট্যাটাস সেট কে ধারণা দিয়েছেন? এটাও খুব জনপ্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জনপ্রিয় একটি ধারণা আর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 30-এর। তাহলে চলে এলাম আমরা RK মার্টন। ওকে, আচ্ছা, RK মার্টনের আরো দুটো কনসেপ্ট আমরা মিস করলাম তখন, কি? রেফারেন্স গ্রুপ থিওরি। রেফারেন্স গ্রুপ থিওরি। নিম্নলিখিত কোনটি সামাজিক গোষ্ঠীর প্রকাশ ঘটায়? সামাজিক গোষ্ঠীর প্রকাশ ঘটায়, তাহলে এখানে গোষ্ঠী হিসেবে তার প্রকাশ ঘটায়, হ্যাঁ, কোনটি? গল্ফ ক্লাব না পদার্থবিদ্যার ছাত্র সমষ্টি, শ্রমিক সংঘের সদস্য না পরিবার সমূহ? তাহলে সামাজিক গোষ্ঠীর প্রকাশ ঘটাচ্ছে, তাহলে সেখানে অবশ্যই ফ্যামিলি। ওকে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আরবিতে, আচ্ছা এটার মোস্ট টাইপিং মিস্টেক আছে, আচ্ছা আরোপিত হবে, এটাও টাইপিং মিস্টেক। আরোপিত মর্যাদা। তাহলে আরোপিত মর্যাদা কোনটি? শিক্ষক, ব্রাহ্মণ, ডাক্তার, ছাত্র, অর্থাৎ যেটা তাকে অ্যাচিভ করতে হয়নি, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই সেটা হয়েছে। কি? শিক্ষক, ডাক্তার, ছাত্র, এগুলো তো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে হয় না। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তার পরিচিতি হয়ে যায় ব্রাহ্মণ, তাই তো? তাহলে এটা গেল আমাদের আরোপিত। কোশ্চেন নাম্বার 33, কোনটি সব থেকে বেশি স্বল্পকালীন? স্বল্পকালীন গোষ্ঠী, ভিড়, সমিতি, সংগঠন, শ্রেণী। অত্যন্ত সহজ প্রশ্ন, যেটার স্থায়িত্ব খুব অল্প। আর অল্প স্থায়িত্ব কোনটাতে আমরা দেখি এখানে? ভিড়। কোনো একটা পার্টিকুলার বিষয়কে ভিড় লেগেছে, সেই ভিড়টা সঙ্গে সঙ্গে কিন্তু কেটেও যায়, তার ফলে গোষ্ঠীটা কিন্তু খুব স্থায়ী নয়। সামাজিক বিবর্তনের চক্রাকার তত্ত্ব। চক্রাকার তত্ত্ব হলো একটা সামাজিক বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেটা প্রদান করেছেন কে? স্পেংলার। সঠিক উত্তর স্পেংলার। কে ভারতীয় উপজাতিদের পশ্চাৎপদ হিন্দু বলেছেন? কে বলেছেন? GS ঘুরে। এখানে ব্যাকওয়ার্ড হিন্দু বলেছেন। কেন ব্যাকওয়ার্ড হিন্দু বলছে? তারা হিন্দু সোসাইটির অংশ ছিল, তারা বেশ কিছু কারণে পিছিয়ে পড়েছে, সেই জন্য তারা ব্যাকওয়ার্ড হিন্দু, এবং তাদেরকে আমাদের মেইন স্ট্রিম সোসাইটির সঙ্গে অ্যাসিমিলেট করার প্রয়োজন আছে। তো এখানেই কিন্তু ভেরিয়ার এলুইনের সঙ্গে একটা ডিবেট আমরা দেখতে পাই। ভেরিয়ার এলুইন কিন্তু চেয়েছিলেন যে যে উপজাতিরা আছে তারা তাদের মতো তাদের সোসাইটিতে বা তারা যেখানে থাকছে, তারা যে এনভায়রনমেন্টে থাকছে, তারা যে কালচারে থাকছে, তারা সেখানেই তাদের মতো থাকুক, তার ফলে ভারতের সংস্কৃতির যে বহুত্ববাদ সেটা বজায় থাকবে। আর অন্যদিকে GS গুরু বলছেন না, তারা হিন্দু সোসাইটির একটা অংশ, হিন্দু সোসাইটির অংশ, তারা পিছিয়ে পড়েছে মেইন স্ট্রিম সোসাইটি থেকে, তাদেরকে এই মেইন স্ট্রিম সোসাইটিতে ফিরিয়ে আনতে হবে। ওকে, এটা একটা ডিবেট। এই ডিবেটটা আমরা দেখেছি GS ঘুরে আর ভেরিয়ার এলুইনের মধ্যে, বিশেষ করে কাস্ট ট্রাইবকে নিয়ে। ওকে, আর যে গ্রন্থটিতে আলোচনা হয়েছিল খুব সম্ভবত লস অফ নার্ভ, আমার আবছা মনে পড়ছে, লস অফ নার্ভ গ্রন্থ ভেরিয়ার এলুইনের। তারপর বৈজ্ঞানিক তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, কোশ্চেন নম্বর একটু এলোমেলো হতে পারে, হ্যাঁ, একটু কষ্ট করে সবাই একটু দেখে নিও যাদের কাছে এই পিডিএফটা আছে। আর আমরা যে পিডিএফটা গ্রুপে প্রোভাইড করেছি সেই পিডিএফ যদি থাকে তাহলে সেই অনুযায়ী সাজানো এটা। ওকে, বৈজ্ঞানিক তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? আমরা বৈজ্ঞানিক তথ্যকে আমাদের তো প্রমাণ করতে হবে, তাই তো? বৈজ্ঞানিক তথ্যকে অবশ্যই প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্যতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 36 হলো। কোশ্চেন নাম্বার 37, তথ্য সংগ্রহের প্রশ্নমালা পদ্ধতি কার্যকরী নয়। তথ্য সংগ্রহের যে প্রশ্নমালা পদ্ধতি, প্রশ্নমালা কার্যকরী নয় কখন? উত্তরদাতা যদি অশিক্ষিত হয়, যদি অতিরিক্ত জনসংখ্যা হয়, ব্যাপক যদি এলাকা হয়, আর যদি ছোট এলাকা হয়। তাহলে এখানে কি একদম উত্তরদাতা যদি অশিক্ষিত হয় তাহলে প্রশ্নমালা পদ্ধতি একদম অ্যাপ্লাই করা যাবে না? যাবে কি না? কারণ প্রশ্নমালা পদ্ধতিতে তো এই প্রশ্নগুলি তো তাকে পূরণ করতে হবে, আর প্রশ্নগুলি পূরণ করতে গেলে সেগুলো পড়তে হবে, তার ফলে অশিক্ষিত হলে কিন্তু সমস্যা।
তারপর পরের কোশ্চেন, দি ম্যান ভার্সেস স্টেট গ্রন্থটি রচয়িতাকে। ম্যান খুব গুরুত্বপূর্ণ এবং পপুলার একটা গ্রন্থ, হারবার্ট স্পেন্সার। সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকার গড়ে তোলে। ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে আমরা কি প্রাথমিক তথ্য, গৌণ তথ্য, নকল পরীক্ষা না মৌখিক? তাহলে 39 আমরা কি করব? প্রাথমিক তথ্য, প্রাইমারি ডেটা। ওকে। ভারতের তপশিলি জাতির নিম্নলিখিত কোনটির উদাহরণ? তপশিলি জাতি কোনটির উদাহরণ? আচ্ছা, তপশিলি জাতি, তাহলে তপশিলি জাতি কি করে? নির্দেশক গোষ্ঠী, আনুষ্ঠানিক গোষ্ঠী, না সামাজিক বর্গ, না সোশ্যাল গৌণ গোষ্ঠী, সেকেন্ডারি গ্রুপ? তাহলে এখানে ভারতীয় তপশিলি জাতি কিন্তু একটা সোশ্যাল ক্যাটাগরি হিসেবে থাকে, অর্থাৎ সামাজিক বর্গ হিসেবে। তাহলে 40-এর সি। কোশ্চেন নাম্বার 41, অস্পৃশ্যদের হরিজন নাম কে দিয়েছিলেন? অত্যন্ত সহজ একটা প্রশ্ন, গান্ধীজি, তাই তো? অস্পৃশ্যদের হরিজন নাম দিয়েছিলেন গান্ধীজি। তারপর লোকাচার ও লোকনীতি এই ধারণাগুলির প্রবক্তা কে? লোকাচার, লোকনীতি এই ধারণাটা কিন্তু খুব আলোচনা হয় এবং এর প্রবক্তা হচ্ছে M.H. জনসন। কোশ্চেন নাম্বার 43, ক্ষুদ্র ঐতিহ্য ও বৃহৎ ঐতিহ্য। লিটল ট্রেডিশন and great tradition. Okay, তাহলে এটা কে করেছিলেন? লিটল ট্র্যাডিশন, গ্রেট ট্র্যাডিশন, এটা আমরা জানি রবার্ট রেডফিল্ড। এবার এখানে আমরা একটা প্র্যাকটিস সেটে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যে এই ধারণাটা দিয়েছে কিন্তু অথচ এখানে রেডফিল্ডের নাম নেই, নাম আছে মিল্টন সিঙ্গার। এটা কোনো একটা সেটের পরীক্ষা দিয়েছিল এবং ত্রিপুরার এসটিপিজিটির কোশ্চেনেও আমি দেখেছি। তো সেক্ষেত্রে মিল্টন সিঙ্গার কিন্তু আমাদের ইন্ডিয়ান সোসাইটির পরিপ্রেক্ষিতে এটা কি করেছিলেন। তো সেক্ষেত্রে যদি ধারণা দুটি গড়ে তোলেন কে, তাহলে অপশান কিন্তু অবশ্যই রেডফিল্ড থাকা উচিত। ওকে, অবশ্যই রেডফিল্ড সেখানে থাকবে। কে রামপুরা গ্রামের ক্ষেত্র গবেষণা করেন? রামপুরা গ্রামে ক্ষেত্র গবেষণা কে করেন? তাহলে রামপুরা এই গ্রামে ক্ষেত্র গবেষণা করেছিলেন, এখানে প্রত্যেকে যারা আছেন প্রত্যেকেই কিন্তু ক্ষেত্র গবেষণা করেছেন, জিএস ঘুরে বাদে, তাই তো? এআর দেশে যোগেন্দ্র সিং, এমএন সিনিবাস। তাহলে সঠিক উত্তর হয়ে গেল, আমরা জানি এমএন সিনিবাস। জাতি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? জাতি শব্দটি আমরা কোন ভাষা থেকে দেখেছি? যে কাস্টা, তাই তো? এটা এই ভাষাটা মূলত স্প্যানিশ। কোশ্চেন নাম্বার 45-এর বি। 46, বিনিয়োগকারী এবং ফাটকাবাজ এই দুই শ্রেণীতে ভাগ করেন কে? বিনিয়োগকারী এবং ফাটকাবাজ এই দুই শ্রেণীতে ভাগ করেছেন প্যারেটো। স্তর বিন্যাস সম্পর্কে মার্ক্সের চিন্তা কোন তত্ত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে? তাহলে স্তর বিন্যাস মানে সেখানে শ্রেণী সংগ্রাম, বিচ্ছিন্নতা, ঐতিহাসিক, বস্তুবাদ, উদ্ভূত মূল্য, এই চারটি ধারণাই মার্ক্সের ধারণা। কিন্তু কোন তত্ত্বকে কেন্দ্র করে স্তর বিন্যাস গড়ে উঠেছিল? স্তর বিন্যাস গড়ে উঠেছিল কিন্তু শ্রেণী সংগ্রাম। 47A। তারপর কার্যনির্বাহী তত্ত্ব কাদের সামাজিক তত্ত্বাবলীতে একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে? তাহলে কার্যনির্বাহী তত্ত্ব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনালিস্ট কারা, তাই তো? তাহলে এখানে কার্যনির্বাহী তত্ত্বটা গুরুত্বপূর্ণ উপাদান। এখানে বাকি সবাই রয়েছেন কার্যনির্বাহী তত্ত্ব, যেমন এখানে লেভিস্ট্রস নেই। তো সেক্ষেত্রে র্যাডক্লিফ ব্রাউন আর আর.কে. মার্টিনে আমরা যাব, কারণ এখানে বলেছে কাদের সামাজিক তত্ত্বাবলীতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কার্যনির্বাহী তত্ত্ব। সবথেকে বেস্ট জোর হচ্ছে র্যাডক্লিফ ব্রাউন এবং আর.কে. মার্টিন। আচ্ছা, এরপর আসছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা। পরে বলবো, কেন বললাম? এই কারণেই যে কালচারাল ল্যাগ যেটা সংস্কৃতির বিলম্বন বললাম, এই সংস্কৃতির পশ্চাৎপদতা বলি বা বিলম্বন যাই বলি না কেন, যার ইংলিশটা হচ্ছে কালচারাল ল্যাগ ধারণাটি কে দেন? W.F. অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ নামক গ্রন্থে এই ধারণাটি দেন। সোশ্যাল
চেঞ্জ। আচ্ছা, এই সোশ্যাল চেঞ্জ এটা ছোট্ট পার্ট, কিন্তু এর সঙ্গে আরও কন্টিনিউটি না কি সব যুক্ত আছে, যাই হোক। তো আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবেই কিন্তু নর্মালি এটা দেখি। আত্মার বিকাশ ব্যাখ্যা করতে গিয়ে আই অ্যান্ড মি ধারণাগুলি কে প্রয়োগ করেন? এটাও সহজ প্রশ্ন, যে জিএইচ মিড। কোশ্চেন নাম্বার 11, লুকিং গ্লাস সেলফ ধারণাটি কে দিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ ধারণা, এই ধারণাটি দেখে রাখতে হবে। এই ধারণা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, যে লুকিং গ্লাস সেলফ ধারণা কে দিয়েছেন, যে তাহলে পার্টিকুলারলি এখানে এই ধারণার সঙ্গে লুকিং গ্লাস সেলফ থিওরিটাও একটু দেখে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ। CH কুলে। ওকে, উচ্চ জাতির মহিলার সাথে বিবাহকে কি বলে? উচ্চ জাতির মহিলা মানে নিশ্চয়ই নিম্ন জাতির পুরুষ, তাহলে এটা বিপরীতে যাচ্ছে। বিপরীত মানেই মনে করা হয় পতি, তাহলে 52 বি হচ্ছে প্রতিলোম। তারপর 53 নম্বর প্রশ্ন, বো অ্যান্ড অ্যারো সেরিমনি একটা ট্রাইবদের মধ্যে প্রচলিত, সেই ট্রাইবটার নাম কি? টোডা, ভুটিয়া, জারোয়া, কাদার। কোশ্চেন নম্বর 53, এটা টোডার মধ্যে, টোডা উপজাতির মধ্যে দেখা গেছে। এবং লাস্টলি আসছি আমরা, লাস্ট দুটো কোশ্চেন, গুলির মধ্যে কোনটি মার্কসের মতে উৎপাদন পদ্ধতির অংশ? উৎপাদন পদ্ধতির অংশ হিসেবে আমরা দেখে থাকি যে বলছে এখানে কোনটি অংশ নয়, সরি ভুল বললাম, কোনটি অংশ নয়। আর কোনটি অংশ নয় যদি হয় তাহলে চলে আসবে উৎপাদনের যন্ত্রাদি। যে উৎপাদন পদ্ধতির অংশ কিন্তু এটাকে আমরা দেখি না, কোনটি নয়। লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 55, নিম্নলিখিতগুলির কোনটিতে সামাজিক পদ্ধতির বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় না? সেটা হচ্ছে কি, যে কোনটি বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় না। তাহলে সামাজিক, এটা কোনটি বানানটা ভুল আছে, তাহলে বিশ্বাসযোগ্যতা এটা তো ধরা হবে, বৈধতা থাকতে হবে, পুনরাবৃত্তিতে আমরা আজকেই পড়লাম থাকতে হবে। কিন্তু সাধারণ জ্ঞানের দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ, এটা তো সায়েন্টিফিক নয়, তাই তো? ওকে, তাহলে এটা তো সায়েন্টিফিক নয়, তাহলে সাধারণ জ্ঞানের দৃষ্টিকোণ থেকে তো পর্যবেক্ষণ করা যায় না, তাই না? সাধারণ জ্ঞানের দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করে সেটা আমরা কখনোই গবেষণার কাজে লাগাতে পারবো না। ওকে, আমরা গবেষণার কাজে কিন্তু লাগাতে পারবো না। তাহলে এই যে পার্ট, তাহলে 55টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। আমাদের এবছরে 60টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নপত্র দেখে একটা আন্দাজ তৈরি হয়ে যাবে, কিন্তু এই আন্দাজ অনুযায়ী প্রিপারেশন নিলে কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ আরেকটু স্ট্যান্ডার্ড লেভেলের বা আরেকটু ডিফিকাল্টির দিকে যেতে পারে প্রশ্ন, এইটা কিন্তু একটু ভেবে রাখতে হবে। কারণ এখানে ম্যাক্সিমামটাই ডিরেক্ট কোশ্চেন, কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, ট্রু ফলস থেকে আসতে পারে, তো সেইগুলো একটু প্যারালালি তৈরি হতে হবে। ওকে, তাহলে আমরা শেষ করছি আজকের ভিডিও এখানেই। 2016 প্রশ্ন আলোচনা হলো। যদি কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে, কোনো উত্তর মনে হচ্ছে যে ভুল হতে পারে বা কোনো উত্তর নিয়ে যদি কনফিউশন হয়, তাহলেও সেক্ষেত্রে প্রপার সোর্স দিয়ে গ্রুপে কমেন্ট করবে, আমাদের নিচে কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা যে জানতে পারবো সেই সোর্স অনুযায়ী। আশা করছি সমস্ত অ্যান্সার কি ঠিক, কারণ এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। শুধু প্যারালালি চেষ্টা করতে হবে এখানে যে আমরা এই কোশ্চেনের রিগার্ডিংয়ে আমরা কোন প্রশ্নের জন্য প্রস্তুতি নেব, তো সেই জায়গাটায় কিন্তু আমরা শুরু করব। তাহলে সময় আর হাতে একদম বেশি নেই, আমরা খুব শীঘ্রই পরের ভিডিওতে আবার আসবো এবং পরের ভিডিওতে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রশ্ন 90টা প্রশ্ন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।